মান তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, কিন্তু সেগুলো তো অতীত। সে বর্তমানে এই মেয়েটাকে খুব ভালোবাসে, খুব। নিজের অতীতের জন্য শুরুতে বিয়ে, ভালোবাসা কিছুই মেনে নেয়নি। নিজের মনের মধ্যে অনুভূতি তৈরি হলেও সে সেটা মানতে নারাজ ছিল, যার জন্য সে আজও মনে মনে আফসোস করে। প্রথমে যদি সাহস করে নিজের অবাধ্য অনুভূতিকে মেনে নিয়ে নিজের ভালোবাসা স্বীকার করত, তাহলে হয়তো মেয়েটার কষ্ট কিছুটা লাঘব হতো। আধার দীর্ঘশ্বাস ছেড়ে অর্ধাঙ্গিনীর পাশে বসে দেয়ালের মাঝে নজর রেখে শান্ত গলায় বলল, আমি শুধু তোমাকে বাস্তবতাটা বুঝাতে চেয়েছিলাম। তুমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করেছো, আমি সেটাকে ছোট করছি না। তুমি আমার জীবনে না এলে আমি কখনোই এই নতুন জীবনটা পেতাম না। আমি সত্যি তোমার উপর কৃতজ্ঞ, সবকিছু জেনে শুনেও আমাকে ভালোবেসেছো। আমি তোমাকে শুরুতে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য সরি। আমি তো আর আমাদের অতীত বদলাতে পারবো না, তবে বর্তমান ও ভবিষ্যতে শুধুই তোমাকে চেয়ে যাব, ভালোবেসে যাব। একটু থেমে পুনরায় আওড়ালো, আমি অন্য কারোর জন্য নিজের সংসারে অশান্তি চাই না। তুমি যদি চাও তোমার বোন নিজের ভালোবাসা ভুলে অন্যকে বিয়ে করে নিক, তাহলে সেটাই হবে। আমি তোমাদের মধ্যে আসবো না। মিনুমা একজনকে অনেক ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা ওকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেয়। তারপর থেকে ছেলেটা আমার মতোই ছন্ন ছাড়া, সাহস করে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসতে পারেনি। বলতে পারো ওর বিশ্বাস উঠে গেছে। আমি শুধু চেয়েছিলাম ওর জীবনটাও আমার মতো সুন্দর হোক। ও বলেছিল আমায়, তোমার মতো যদি কাউকে পায় তাহলে নিজেকে আরেকটা সুযোগ দিবে। সে সময় সর্বপ্রথম তোমার বোনের কথা মনে হয়েছিল। আমি আড়াল থেকে দেখেছি ছায়ার চোখে মিন্ময়ের প্রতি ভালোবাসা। তোমার পরিবারের সাথে আমার এত মেলামেশা না থাকলেও তোমাদের রক্তের ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। যেখানে বড় বোনরা নিজের ভালোবাসার জন্য এত কিছু করতে পারে এবং মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, সেখানে নিশ্চয়ই ছোট বোনের ভালোবাসায় কোনো খাত থাকবে না। আমি হয়তো স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু কি করব বলো, আমি নিরুপায়। প্রত্যুত্তর আলো কিছু বলল না, শুধু চুপচাপ শুনে গেল। একটু পর খেয়াল করলো তার উপর থেকে কম্পরটা গায়েব হয়ে গেছে, আর সে স্বামীর কোলের উপর। আদার মেয়েটার কান্না ভেজা চেহারার দিকে তাকিয়ে থেকে আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে কপালের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিল। তুমি যেটা চাও সেটাই হবে, আমি কোনো রকম বাধা দিব না, তবুও তুমি কষ্ট পেও না। আলো নাক টেনে মুখ সরিয়ে নিয়ে বলল, আমি কষ্ট পেলে আপনার কি? বুকের মাঝে বড্ড ব্যথা করে। আলো কিছু না বলে সরাসরি মানুষটার দিকে তাকায়। চোখ জোড়া ভীষণ লাল হয়ে আসে, সুন্দর মুখখানাও কেমন শুকিয়ে গেছে। আলোর হঠাৎই লোকটার অতীতের কথা মনে পড়ল। সে আবেগের বশে একটু বেশি বলে ফেলেছে। এখানে তো লোকটার কোনো দোষ নেই, সে তো সবকিছু জেনে শুনে ভালোবেসেছে, কাছের থেকেছে। কারণ দিন শেষে এই লোকটাই যে ওর শান্তির কারণ ছিল, আর এখন তার ভালোবাসা সার্থক। সে যাকে খুব করেছে এসেছিল, আজ তাকেই পেয়েছে, হয়তো একটু দেরিতে, কিন্তু শেষটা একটু বেশি সুন্দর ছিল। আর সেও চায় না কোনো কারণে তাদের মধ্যে অশান্তি হোক। আলো তপ্ত শ্বাস ফেলে স্বামীর বুকের মাঝে মাথা রাখলো। শান্তি, এটাই তো তার একমাত্র শান্তির জায়গা। এত এত কষ্ট করার পর যদি এই মুহূর্তটা পেতে হয়, তাহলে সে নির্দ্বিধায় আবারও একই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিতে পারবে, অবশেষে সে নিজের ভালোবাসার মানুষটিকে পেয়েছে, যে কিনা তাকেও পাগলের মতো ভালোবাসে। দিন শেষে মেয়েরা একটু যত্ন, একটু বিশ্বাস ও একটু ভালোবাসার কাছে গলে যায়।
যেমনটা সে নিজের প্রিয় পুরুষকে পেয়ে অতীতে সব কষ্ট ভুলে গিয়েছিল, কিন্তু আজ না চাইতেও সব কথা বেরিয়ে এসেছে। আদা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাহু ডোরে প্রিয়তমাকে শক্ত করে আগলে নিল। পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, অতীতের কষ্ট মুছতে পারবো না, তবে এখন তোমাকে কোনো কষ্ট ছুঁতে পারবে না, অন্তত আমার পক্ষ থেকে নাই তো। আমিও এখন থেকে নিজের আবেগকে কন্ট্রোল করব, যাতে দ্বিতীয়বার আমাদের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে অতীতের কোনো কথা না আসে। আদার মুচকি হেসে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ধীর কণ্ঠে বলল, মাঝে মধ্যে ঝামেলা হলে মন্দ হয় না। ঠিকই বলেছেন, নেক্সট টাইম ঝামেলা করে বাপের বাড়িতে চলে যাব, তখন আপনি থাইকেন ঝামেলার সাথে। নো প্রবলেম যান। এই আদার খানও তার শ্যামা পাখির পাখা ধরে উড়ে উড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আচ্ছা, আপনি আমাকে শ্যামা পাখি বলেন কেন? কারণ তুমি সারাক্ষণ কিচিরমিচির করো এবং শ্যামা পাখির মতো মিষ্টি কণ্ঠস্বরে গান গাও, যেটা শোনা মাত্রই ড্রাগনের মতো নেশা ধরে যায়। কিন্তু আপনি তো আগে এই গান গাওয়া নিয়ে ভার্সিটিতে বকাবকি করতেন, একবার তো গিটারও ছিনিয়ে নিয়েছিলেন। তোমাকে দেখে কিছু না হলেও তোমার কণ্ঠস্বর, হাসি, পাগলামি মনের মধ্যে অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে। আমি যেদিন তোমার গান শুনতাম সেদিন রাতে ঘুমাতে পারতাম না, বারবার কানের কাছে তোমার কণ্ঠস্বর ভেসে বেড়াতো। এজন্যই পছন্দ করতাম না তোমার গান গাওয়া। আলো সোজা হয়ে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, আরো অনেক মেয়েই তো গাইতো, ওদের বেলা তো আপনার এমন ফিল হতো। আদা চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট ননসেন্স, আমি তুমি ব্যতীত অন্য মেয়েদের গান শুনিনি। প্রয়োজনে কানে হেডফোন গুঁজে রাখতাম। আলো সরু চোখে তাকিয়ে শুধালো, তার মানে আপনি আমাকে আগে থেকে পছন্দ করতেন? মোটেও না, তুমি আমার ভীষণ অপ্রিয় ছিলে। আর এখন এখন আমার পুরো জীবনটাই তুমি। আলো হেসে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলে উঠে, আর আপনি আমার অক্সিজেন। বিকেলের দিকে ছোট বোন ও টুনাটুনিকে নিয়ে বাগানে বসে আছে আলো। ছায়া আজকের রাতটা এখানে থাকবে এবং পরদিন ফিরে যাবে। মেয়েটাও খরগোশের মতো পাশে বসে থেকে গাজর চিবাচ্ছে। তিনজনকে দেখে একই দলের বলে ভুল হবে না। তাদের থেকে দূরে দাদা নাতি বসে থেকে গল্প করছে ও চা খাচ্ছে। মানুষটা কথা বলার ফাঁকে ফাঁকে তাদিকে তাকাতেও ভুলছে না। আলো এসব দেখে আনমনে হেসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তুই যথেষ্ট বড় হয়েছিস, আর নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান রয়েছে, তাই আমি সবকিছু তোর ওপর ছেড়ে দিলাম। আমি কখনোই নিজের সিদ্ধান্ত তোর ওপর চাপানোর চেষ্টা করব না, কারণ দিন শেষে আমার বোনের সুখই আমার সুখ। ছায়া বড় বোনের পাশে বসে থেকে দোল খাচ্ছিল আর গাজর চিবাচ্ছিল। তখন কথাগুলো শুনে কপাল কুঁচকে গেল। জানতে চাইল, কোন বিষয়ে বলছো? তোর বিয়ের ব্যাপারে। আমার জন্য হুট করে সিদ্ধান্ত নিতে হবে না, সময় নে এবং লেখাপড়া শেষ কর, তারপর যেটা ভালো হয় সেটাই কর। আমি তোর পাশে আছি সব সময়। আর এ বিষয়ে বাবাকে কিছু বলার দরকার নেই। মন দিয়ে শুধু পড়ালেখা করে যা আর নিজের প্রতি যত্ন নে। তোর ভাগ্য যেটা রয়েছে ওটাই হবে। আর সবকিছু ওপরওয়ালার ওপর ছেড়ে দে। আশা করছি উনি তোকে নিরাশ করবেন না। যা করবে ভালোর জন্যই। আর তুই চাইলে ইনভেস্টে যেতে পারিস। আমার এতে কোনো আপত্তি নেই। আসলে একটা বাজে স্বপ্ন দেখে একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, তার জন্য তখন মানা করেছি। কিন্তু এখন বলবো, তুই তোর মতো করে জীবনটাকে উপভোগ কর, আর পারলে নিজের মনের কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করিস।
নয়তো সারা জীবন অনুভূতি না প্রকাশ করার জন্য আক্ষেপ থাকবে। এরপর যা হবে সেটা না হয় দেখা যাবে। তবুও মনে মনে একটু হলেও স্বস্তি পাবি, নয়তো প্রতিনিয়ত গুমরে গুমরে মরবি। অবাধ্য ভালোবাসাই যে এমন। ছায়া কথাগুলো শুনে ভাবুক হয়ে পড়ল। সে চায় তার গায়ক সাহেবকে, খুব করে চায়, কিন্তু এই চাওয়া যে ওর সাধ্যর বাইরে। এখন কি করবে ও? কি করা উচিত? আলো চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য ছিল একটা গোলাপ ছেঁড়ার, কিন্তু সামনে পা বাড়াতেই হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। তড়িঘড়ি করে এক হাতে মাথা চেপে ধরে দোলনায় বসলো। আজকাল শরীরটা অদ্ভুত লাগছে, সাথে মন মেজাজও। তুমি ঠিক আছো? মেয়েটাকে মাথা ধরে বসতে দেখে আদা তড়িঘড়ি করে ছুটে এসে জিজ্ঞেস করলো। ওর পিছু পিছু সুবহান খানও এসে জানতে চাইলেন, কোনো সমস্যা হচ্ছে? পাশ থেকে ছায়া বড় আপুর হাত ধরে বলল, তুমি ঠিক আছো আপু? আলো নিজেকে সামলিয়ে নিয়ে আস্তে করে বলল, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করছে। সুবহান খান নাতির উদ্দেশ্যে বললেন, মেয়েটাকে ঘরে নিয়ে যাও, একটু আরাম করুক। ওনার বলতে দেরি হলেও নিজের বউকে পাজা কোলে তুলে নিয়ে ভিতরের দিকে যেতে একটুও দেরি হলো না আদারের। এই দৃশ্যটা দেখে ছায়া হেসে বলল, ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, তাই না দাদু? সুবহান খান আরেক নাতনির পাশে বসতে বসতে বললেন, তোমার আপু আমার তেরা নাতিকে খুব ভালোবাসে। ছায়া আবারও হাসলো, প্রতি উত্তরে বলল, তারা দুজন দুজনকে অসীম ভালোবাসে দাদু। আর এই ভালোবাসা যেন কারোর নজর না লাগে। তারা দুজন সারা জীবন একে অপরের পাশে এমন করে থেকে যাক। নিজের ভালোবাসার মানুষটার সাথে সংসার করার সৌভাগ্য আর কতজন মেয়ের হয়? সবাই যদি পূর্ণতা পেত, তাহলে হয়তো আর জীবনে কোনো আফসোস বলে কিছু থাকতো না। তবে এত অপূর্ণতার মাঝেও এমন পূর্ণতা দেখতে ভালোই লাগে। সুবহান খান মাথা নাড়িয়ে বললেন, ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। রাত ওই দিনের পর আর অফিসে যায়নি, বরং দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে একটা কোম্পানিতে কাজের অফার পেয়েছে, আর সে ওখানেই যাচ্ছে। পরিবারের সবার সাথে বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে। আদার প্রথমে আপত্তি জানায়, কারণ সে ভাবছে তার ছোট ভাই দেশের বাইরে গেলে আবারও বিগড়ে যাবে। কিন্তু রাত কথা দিয়েছে সে আর এসবের মধ্যে নিজেকে জড়াবে না। একবার যেই পথ থেকে ফিরে এসেছে, ওই পথে চলার কোনো প্রশ্নই ওঠে না। আদা শেষবারের মতো ছোট ভাইকে বিশ্বাস করেছে। দেখা যাক রাত কতটুকু ওর কথা রাখতে পারে। তামিনা খান আজকাল নিজের ঘর থেকে আর বের হন না। বলতে গেলে নিজের এক পা হারিয়ে বিছানায় পড়ে থেকে অনুশোচনায় ভোগেন। ওনাকে দেখার জন্য আলাদা করে দুজন মহিলা থাকলেও আলো মাঝে মধ্যে এসে শাশুড়ি মায়ের সেবা করে যায়। হাজার হোক শাশুড়ি বলে কথা, সে তো আর ফেলে দিতে পারবে না, আর না ওনার মতো বাজে ব্যবহার করতে পারবে। তিথি এসে সারা দিন থেকে রাতের বেলা চলে গিয়েছে চট্টগ্রামে। তাকে তিহান নিতে এসেছিল। মেয়েটা এখন আর হোস্টেলে থাকে না, বরং শ্বশুর বাড়িতে থাকে এবং ওখানে সুখেই আছে। কোথায় যাচ্ছ? ডিনার শেষে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে আলো বড় পুতুলটা বগল দাবা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে যাচ্ছে। তখন আদার উপরোক্ত প্রশ্নটি করে। আলো থেমে গিয়ে পাশে তাকিয়ে বলল, ছায়ার কাছে কেন নাচতে? জবাব শুনে আদার বিরক্ত হয়। গমগমে গলায় আওড়ালো, যা করার এখানে করো, অন্য কোথাও যেতে হবে না। আলো কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল, এখন যদি গরম গরম রসগোল্লা বানিয়ে খাওয়ান, তাহলে যাব না কোথাও। অপেক্ষা করো, বানিয়ে আনছি। একথা বলে আদা রুম থেকে চলে গেল, আর আলো গিয়ে সোফায় বসলো। প্রায় অনেকক্ষণ পর আদার বউয়ের জন্য রসগোল্লা বানিয়ে নিয়ে এলো। এতে আলো
মুহূর্তে খুশি হয়ে যায়। সে একটা মিষ্টি নিয়ে স্বামীর উদ্দেশ্যে বলল, খাবেন? তুমি খাও। আলো আর কিছু না বলে খেতে শুরু করলো। 5টার মতো মিষ্টি খেয়ে বাদ বাকি রেখে থম মেরে বসে থাকলো। তাকে এভাবে বসে থাকতে দেখে আধারে কপাল কুঁচকে গেল। কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো? মিষ্টি ভালো হয়নি? আলো কিছু না বলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তখনই ঘটিয়ে ফেল এক অঘটন। স্বামীর গায়ের ওপরে বমি করে দিল। আধা চমকে মেয়েটার দুগালে হাত রেখে অস্থির গলায় শুধালো, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? আলো স্বামীর নোংরা টি শার্টের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। ডোন্ট সরি, আমার এতে কোনো যায় আসে না। একথা বলে মেয়েটাকে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আলো চোখে মুখে পানি দিয়ে বিড়বিড় করে বলল, আজ থেকে আমার মিষ্টি খাওয়া বন্ধ। আমি চাইলো আর এনে দিবেন না। আদা টি শার্ট খুলতে খুলতে জবাব দিল, মিষ্টি দোকান না, সব দোষ তোমার আর দাদা জানের। আরো বেশি বেশি করে খাও বাইরের জিনিস, তারপর পেট খারাপ করে নিয়ে বসে থাকো বলেই হলো সব দোষ আপনার মিষ্টির। আদার হতাশ কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, মানলাম সব দোষ আমার মিষ্টির। এখন চলুন, আরাম করবেন। আলো কিছু না বলে স্বামীর সাথে বাইরে এলো। তারপর বিছানায় শুয়ে বুকের মাঝে মাথা রেখে শান্ত গলায় বলল, কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে চাই। সুস্থ হয়ে নাও তারপর, ঠিক আছে? তখন বাজে রাত 2টা। এ সময় সবাই গভীর ঘুমে মগ্ন থাকলো। ছায়ার চোখে ঘুম নেই। আজ যেন মেয়েটার সব ঘুম হারিয়ে গিয়েছে। সে তো নির্জন বারান্দায় এসে একা দাঁড়িয়ে থেকে আকাশে চাঁদ দেখছে। হালকা বাতাসে উড়ছে খোলা চুল। মেয়েটাকে একটু অগোছালো লাগছে, হয়তো কিছু একটা নিয়ে ভাবছে। এক সময় সকল পিনপত নীরবতা ভেঙে রমণী উদাস মনে বলে উঠল, আপনাকে পাবো না জেনেও ভালোবাসলাম। আপনি ঠিক ওই নীল আকাশে চাঁদের মতো, যাকে শুধু দেখা যায়, ছোঁয়া নয়। আপনিও ঠিক তেমনি আমার সাধ্যর বাইরে। গায়ক সাহেব, যাকে ছায়া কোনো দিনও নিজের করে পাবে না। হয়তো আমাদের এটাই ভবিতব্য।